নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডি সহ আওয়ামী শাসনামলের সব গণহত্যার বিচার সহ 4 দফা দাবিতে আজ রাজধানীতে মহাসমাবেশ করবে হেফাজত ইসলাম। এ উপলক্ষে সমাবেশের স্থল সরদে উদ্যানে বিশালাকার মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল 9টা থেকে শুরু হয়ে বেলা 1টা পর্যন্ত চলবে সমাবেশ। শনিবার ফজরের নামাজের পর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল 7টার আগেই মূল সমাবেশের স্থলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। এর আগে গত শুক্রবার বিকেলে মঞ্চসহ সমাবেশের মাঠ পরিদর্শনে আসেন সংগঠনের নেতারা। এ সময় তারা সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। ঢাকার বাইরে থেকে আগতদের নির্ধারিত 3টি পয়েন্ট ধরে সমাবেশের স্থলে আসার অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ। মৌসুমের আগেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এবছর সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 2586 জন, যেখানে মৃত্যু হয়েছে 20 জনের। এডিস মশা নিয়ন্ত্রণ না করতে পারলে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু রোগ ভয়াবহ আকার ধারণ করতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঢাকা উত্তর সিটির প্রশাসক জানায়, এরই মধ্যে হাসপাতালগুলোতে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত গ্রীষ্মকালীন একটি ভাইরাস রোগ। বাংলাদেশে যার উপস্থিতি ধরা পড়ে 2000 সালে। সে বছর এ রোগে মারা যায় 93 জন। বাংলাদেশে রোগটি ভয়াবহ আকার ধারণ করে 2023 সালে। 2024 সালে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও এবছর আবারও পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 2600, যেখানে মারা গেছেন 20 জন। গবেষণায় দেখা গেছে এবছর এডিস মশার ঘনত্ব বিগত সময়ের চেয়ে বেশি। এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু রোগ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক কবিরুল বাশার। তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এডিস মশার ঘনত্ব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা, এই কয়েকটি মিলিয়ে আমরা কম্পিউটারে ফরকাস্টিং মডেল যে তৈরি করি, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর কিছু কিছু জায়গাতে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে যদি আমরা এই এডিস মশার ঘনত্ব বা এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে মৌসুমে বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এই ডেঙ্গু রোগটি ভয়াবহ আকার ধারণ করার একটি সম্ভাবনা আছে। কবিরুল বাশার জানান, সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ ছাড়া আসলে এডিস মশা নিয়ন্ত্রণ হবে না। এদিকে ডেঙ্গু মোকাবেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রস্তুতি জানতে কথা হয় প্রশাসক মোহাম্মদ এজাজের সাথে। 3টা প্রবলেম আমরা আইডেন্টিফাই করেছি। একদম ফিল্ডে ওষুধগুলো কিভাবে দেওয়া হবে, এটা একটা প্রবলেম আমরা মনে করি। দ্বিতীয় হচ্ছে যে তারা প্রপারলি এডুকেশনটা পেয়েছে কিনা, মানে ট্রেনিংটা তাদের আছে কিনা। তৃতীয় হচ্ছে যে আদৌ মানে সিভিক পার্টিসিপেশনটা আমরা কিভাবে করব। আমি করলাম এটা হয়তো বা বাই থিওরি কিংবা প্র্যাকটিক্যালি আমরা একটা সমাধান করলাম, কিন্তু সিভিক মনিটরিং একটা লাগবে। হাসপাতালগুলোকে এরই মধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যখন একটা ক্রাইসিস হয়ে যায়, কারণ ইনফেকশন তো খুব দ্রুত ছড়ায়, যখন একটি জায়গায় মশা কামড়ায়, সেই মশাটি যখন অন্যদেরকে কামড়ায় একটা বড় ইনফেকশনের সম্ভাবনা আছে। এই কারণে হসপিটালগুলোকে রেডি করা, হসপিটালের ভিতরে যেন ইনফেকশন না হয় এবং হসপিটালের পুরো পেরিফেরিতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মশারি দেওয়া এবং তাদের নিজস্ব ডেঙ্গু ইউনিটগুলো রেডি করা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত 2:59 পর্যন্ত 17,694 জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট 43টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,564 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 13,130 জন হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত 72,952টি ভিসা ইস্যু করা হয়েছে। আজ হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। হেল্পডেস্কের তথ্য মতে 43টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 18টি, সৌদি এয়ারলাইন্সের 13টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 12টি ফ্লাইট পরিচালনা করেছে। আগামী 14 মে থেকে শুরু হচ্ছে সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট। ওই দিন
19 জন যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে উড়াল দেবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। সিলেটের হজ যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এবছর 5টি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ফ্লাইট যাবে সরাসরি মদিনায়, বাকি 4টি ফ্লাইট 23, 25, 26 ও 29 মে সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে। রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজ যাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পূর্ণের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে। সরকারি সফরে আজ কাতার গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে সামরিক বিমান সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন ওয়াকারুজ্জামান। সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী 5 মে দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গত 6 এপ্রিল সরকারি সফরে রাশিয়া ও 10 এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তীব্র গ্যাস সংকটে ভুগছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। অনেক এলাকায় দিনভর গ্যাস থাকছে না, তাই বাধ্য হয়ে বাসিন্দারা দিনের খাবার রাতে রান্না করে রাখছেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। লাইনের গ্যাসে রান্না করতে না পেরে কেউ সিলিন্ডার কিনে এনেছেন, কেউ মাটির চুলায় রান্না করছেন। এতে করে ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। বিস্তারিত দেখুন শিমুল খানের রিপোর্টে। দিনভর অপেক্ষার পর অবশেষে বিকেল 3টায় গ্যাসের দেখা মিলেছে রান্নার চুলায় আগুন। রাজধানী ঢাকার ঘনবসতি মুগদা এলাকার এই বাসায় গ্যাসের চুলার চাপ এতটাই কম যে 1 ঘন্টার চেষ্টায় ভাতের পানি গরম করতে পারেনি এই গৃহিণী। গ্যাস জ্বালানোর চেষ্টা করছিলেন, আসলে একটু বলবেন আসলে এই গ্যাস সংকটটা আপনাদের কতদিন থেকে হয়? আমরা গ্যাসের জন্য আজকে কত বছর ধরে গ্যাসের জন্য অনেক কষ্ট করতেছি। এরকম দিন যায় সারাদিন গ্যাস আসে না, 2 দিন 3 দিন পরও সময়টা আইছে। এই গ্যাসের জন্য আমরা সিলিন্ডার ব্যবহার করতেছি। বাচ্চারা টিফিন নিতে চায়, লুচ রান্না করে দেওয়া যায় না। আমরা অনেক সংকটে গ্যাসের রান্না করি, সারা রাত্র জেগে জেগে রান্না করি। 1টা বাজে গ্যাস আসে, তখন থেকে রান্না করা শুরু করি। থাকে আপনার 6টা বাজেও না, 5:30টার দিকে আবার আপনার একদম মোমবাতির মতন এরকম হয়ে যায়। মগবাজার, খিলগাঁও, বাসাবো, যাত্রাবাড়ি, উত্তর এবং দক্ষিণ খান এবং এর পার্শ্ববর্তী এলাকা সহ নগরীর অনেক এলাকাতেই দেখা মেলে এমন দুর্ভোগের চিত্র। এই মাদ্রাসা মসজিদ গলির ভিতরে সম্পূর্ণ গ্যাস বন্ধ, টোটালি বন্ধ। রাতের বেলা যে গ্যাস আসে মনে কয় না যে এত রাত্র কইরা ওইটা যে আমরা রান্না বান্নাটা করব, মনে যে কি কান্দি। গ্যাস না থাকায় ঘরের গৃহিণীরা পড়েছেন সবচেয়ে বড় বিপাকে। রান্নার জন্য মাটি বা ইলেকট্রিক চুলাই একমাত্র ভরসা। এমনকি সংযোগ থাকার পরও অনেক বাসায় বাড়তি এলপিজির সিলিন্ডার রাখতে হচ্ছে। গ্যাসও নাই, আমরা রান্না করতে পারি না। আজকে 15-16 দিন ধরে আমরা লার্কি দিয়ে রান্না করি। আমরা গ্যাস পাচ্ছি না বিদায় আমরা ইলেকট্রিকের চুলায় রান্না করি। গ্যাস সংকট নিরসনে কাজ করছে সরকার। পাশাপাশি বিদ্যুতের ঘাটতি নিরসনে গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন তিতাস কর্তৃপক্ষ। ফিল্ড থেকে যে গ্যাসগুলো উঠে লোকালি, সেগুলো কিন্তু ক্রমান্বয়ে কমতে থাকে। একটা রিজার্ভারের কিন্তু পরিমাণটা কমে। আমাদের 1800 মিলিয়ন থেকে 1900 মিলিয়ন গ্যাস আমার পার ডে দিতে হয়, গণফুড গ্যাস। এখন আমরা কিন্তু পাচ্ছি মাত্র 1500 থেকে 1550 এই রেঞ্জের ভিতরে। যার দরুন আমার খেয়াল করে দেখবেন 350 থেকে 400 মিলিয়ন গ্যাসের একটা ঘাটতি আছে। সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে সরকার। সরকারের প্রায়োরিটি প্রজেক্টে কিন্তু আমাকে গ্যাস দিতে হচ্ছে, এটা কিন্তু কম্পালসারি আমাকে বলে দিচ্ছে এত দিতে হবে। বিদ্যুৎকে এই মুহূর্তে আমরা একটু বেশি গ্যাস দিচ্ছি, যার দরুন ঢাকায় একটু এটার ইফেক্টটা পড়েছে। নগরবাসী চান এ সমস্যার সমাধান। শিমুল খান, মাই টিভি, ঢাকা। কুড়িগ্রাম পৌরসভার 6 নং ওয়ার্ডের হানাগড়ে 2017 সালের বন্যায় ব্রিজের অ্যাপার্টমেন্ট ওয়াল ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি। তখন থেকে ব্রিজটি অকেজো হয়ে পড়ে আছে। এলাকাবাসী ব্রিজে ওঠার জন্য নিজ উদ্যোগে কাঠের সাঁকো তৈরি করলেও তাও এখন নড়বড়ে। 8 বছর ধরে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এই পথে প্রতিদিন চলতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। কুড়িগ্রাম প্রতিনিধি আশরাফুল হক রুবেলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। যে কোনো এলাকার উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সেই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভার মধ্যে থেকেও কুড়িগ্রামের হানাগড় ব্রিজের অ্যাপার্টমেন্ট ওয়াল ধসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হবার পথে। ব্রিজের উপর দিয়ে মানুষ যেতে পারলেও বন্ধ রয়েছে পরিবহন চলাচল। 2017 সালের বন্যার পর কেটে গেছে প্রায় 8 বছর, কিন্তু পৌর কর্তৃপক্ষের নজর পড়েনি। শুষ্ক মৌসুমে দিনের বেলায় কোনো রকম চলাচল করতে পারলেও রাতে চরম দুর্ভোগে পড়েন যাতায়াতকারীরা। রাস্তাটির কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা সব ক্ষেত্রেই পিছিয়ে পড়ছে এই এলাকার মানুষ। এই মোকাটি কোনো মেরামত না করিয়ে
আমাদেরকে যে অবহেলিতভাবে রেখেছে তাতে মনে হয় আমরা অত্যন্ত চর এলাকায় বাস করি। গ্রামের লোক কত কষ্ট করে আসে, এই ব্রিজ থেকে আবার নামে, আবার পায়ে যায়। কত অসুস্থ রুগী থাকে, তারাও যাইতে পারে না। খুব একটা হয়রানির শিকার হয়ে আছি আমরা বহুদিন ধরেই। প্রতিদিন এ রাস্তায় কয়েক হাজার লোক চলাচল করলেও সংস্কারের কোনো উদ্যোগই নেই। এলাকাবাসী বলছেন তারা চরম বৈষম্যের শিকার। 8 বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের তৈরি কাঠের সাঁকো দিয়ে কোনো রকম চলাচল করছেন তারা। পানির নালা অনেক জায়গা দিয়ে খুলে গেছে, এবছর ঠিক না করলে আমাদের বাড়ি এই অনেক কয়েকটা বাড়ি সব সিঁড়ি নিয়ে যাবে, উল্টি নিয়ে যাবে। এখানে আমরা স্কুল আসে কই, তা আসতে আমাদের বারণ করে, আসতে আমরা ভয় খাই। এই রাস্তাঘাটের জন্য চলাফেরা করতে পারতেছি না, বন্যা আসলে আরো অসুবিধা, অনেক ছেলেপেলে স্কুল যেতে পারে না। এলাকাবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটির সংস্কার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। আমরা এবার 9 রংপুর ডিভিশন 9 পৌরসভা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় এই প্রজেক্টে হাতে নিয়েছি। আশা করি অনতিবিলম্বে এটা বাস্তবায়ন হবে আগামী অর্থবর্ষের আগেই এবং লোকজনের এই সমস্যাটা থাকবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জায়গার অভাবে স্থানান্তর করা হয় পেঁয়াজের হাট, কিন্তু পূর্বের বাজার কমিটি এবং ব্যবসায়ীদের চাপের মুখে স্থানান্তরিত হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এতে করে হাট বাজারে পণ্য নেয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়ছে চাষিরা। হাট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে ব্যবসায়ী ও কৃষকরা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। হরিরামপুরের ঐতিহ্যবাহী ঝিটকা হাটে বহু বছর ধরে বসে পেঁয়াজের হাট, কিন্তু সময়ের সাথে সাথে হাটের জায়গা কম হওয়ায় পেঁয়াজ আনা নেওয়া করতে সমস্যায় পড়তে হয় চাষিদের। দীর্ঘদিনের এই সমস্যা দূর করতে খোলামেলা স্থানে পেঁয়াজ হাট বসানো জরুরি হয়ে পড়ে। কৃষক ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে প্রশাসনের কাছে আবেদন করে পুরাতন হাটের পশ্চিম পাশে বসানো হয় পেঁয়াজের হাট। নতুন হাটের সময় সাশ্রয়ী হওয়ায় বেচাকেনায় খুশি চাষি ও আড়তদাররা। খুব শান্তিভাবে বেঁচতে যাইতে পারি, কোন জাম বাজে না। তবে হঠাৎ করে প্রশাসনের যৌথ অভিযানে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে হাটটি। এতেই ক্ষুব্ধ চাষিরা। এক জায়গায় মাথায় কই আরেক জায়গা না লাগে, ও কোন চোরে এক বস্তা নিয়ে গেলে গাড়ি থেকে গাড়ি জরিফানা দেওয়া লাগে। এবার চলে খেলে গাড়ি আইনে মাল আইলে খুব শান্তি আমাকে। নতুন পেঁয়াজ হাটের প্রয়োজনীয় কাগজপত্রের কথা জানালেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। 52 জন সদস্যের মধ্যে একটা সমিতি আছে, সমিতির কাগজপত্র প্রয়োজনীয়, আমরা যা যা কাগজপত্র চাইছি আমরা সমস্ত কাগজপত্র ইউনো অফিস, ডিসি অফিসে আমাদের সমস্ত কাগজ জমা দেওয়া আছে। পেঁয়াজ চাষিদের সমস্যার কথা তুলে ধরে চাষিদের অনুরোধে নতুন পেঁয়াজ হাট বসানোর কথা জানান আড়ত সমিতির সভাপতি। কৃষকরা আমাদেরকে আলোচনা করে বলছে যে আপনারা একটা পাশে একটা হাট বাজার করেন। পূর্বের পেঁয়াজ হাটের কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে হস্তান্তরিত পেঁয়াজের হাট বন্ধ করা হয়েছে বলে জানান উপজেলার সহকারী কমিশনার। আরেক পক্ষ আমাদের বলছেন যে এখানে অবৈধভাবে হয়েছে, ওনারা বলেছেন, অভিযোগ করেছেন, তো তাই সেই অভিযোগের প্রেক্ষিতে আমি এখানে এসেছি। শিমুল খান, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের জুড়ি উপজেলার হাকালুকি হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটা ও মাড়াই। বাম্পার ফলনের পাশাপাশি বাজারে দাম ভালো পাওয়ায় হাসি ফোটাচ্ছে কৃষকের মুখে। কৃষি বিভাগ বলছে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে কৃষকদের, যাতে তারা সুষ্ঠুভাবে ফসল ঘরে তুলতে পারেন। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মৌলভীবাজারের জুড়ি উপজেলার বিস্তীর্ণ শস্য ভাণ্ডারকে তো এশিয়ার বৃহত্তর হাকালুকি হাওর। হাকালুকি হাওরের পাশাপাশি পুরো উপজেলায় বোরো ধানের আবাদ হয়েছে। গত বছর ব্লাস্টার রোগের আক্রমণে ফলন ভালো না হলেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় পুরো হাকালুকি জুড়ে হয়েছে বোরো ধানের বাম্পার ফলন। বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। এবার খুব ভালো ধান হয়েছে। ধান তো ফলন পাইছি বেশি, ঠিক আছে, কিন্তু ফলন পাইলেও তো আমরা এই খরচ দিয়ে গ্যাসের কাবার দিতে পারতাছি না। গ্যাস এবার আমরা ধান মার গেছে, এবার ধান ভাই আমরা খুশি। ফলন ভালো হওয়ায় হাওর পারে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষকেরা। হাওর এলাকা জুড়ে এখন বোরো ধান কাটা, মারাই কাজ, ধান শুকানো সহ ধান সিদ্ধের কাজ চলছে পুরোদমে। তবে ফলন ভালো হলেও ধান কাটার যন্ত্র সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি মূল্য নেয় ক্ষোভ প্রকাশ করেন কৃষকেরা। ধান কাটার মেশিন যে তারা যে 2500 টাকা রেট করছে,
আমরা লেগে বড় একটা জুলুম হয়েছে। এই সিজনে আমরা গাড়ি দিয়ে যদি ধান কাটতাম পারি তো আমরা একটা আমরা সহজ হয়। বোরো ধান চাষে উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সকল ধরনের পরামর্শ ও সহযোগিতা, বিনামূল্যে সার, বীজ, কীটনাশক দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ব্লাস্ট, শিলাবৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার ফলন খুব ভালো হয়েছে এবং কৃষকরা ভালো দাম পাবে আমরা প্রত্যাশা করছি। তাদেরকে নিয়মিত পরামর্শ প্রদান এবং ব্লাস্ট রোগ নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম করেছি। তাছাড়াও কৃষকদের মাঝে আমরা বীজ, সার বিতরণ করেছি এবং কৃষকদেরকে দক্ষতা বাড়ানোর জন্য আমরা নিয়মিত তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। চলতি মৌসুমে হাকালুকি হাওরে মোট ৬,১৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর। রংপুরের পীরগঞ্জে সেচ মোটর চুরি করতে গিয়ে বৈদ্যুতিক স্পৃষ্টে হাসান মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের দাদারপুর গ্রামে এই ঘটনা ঘটে। কৃষক আফজাল হোসেন জানান, ফজরের নামাজের পর ধানের জমিতে পানি সেচ দিতে এসে দেখতে পান যে সেচ মোটরের বৈদ্যুতিক তারের সাথে এক ব্যক্তি জড়িয়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পুলিশ ও স্থানীয়রা জানান, সেচ মোটরটি চুরি করতে এসে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন। রাখাইনে মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলো প্রি ম্যাচিউরড কথা বলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, করিডোরের বিষয়টি জাতিসংঘের মধ্যস্থতায় মিয়ানমার এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে হবে। অতীতের মতো রাতের অন্ধকারে সিল মেরে দেশে আর কেউ জনপ্রতিনিধি হতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার বেসিক শিল্পনগরী ৪ নম্বর রোডে যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত সমাবেশে তিনি মন্তব্য করেন। নূর বলেন, এদেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেওয়া হবে না। যেসব দল নিজেরাই সবকিছু নিয়ন্ত্রণ করবে এমন চিন্তা করবে, তাদের আওয়ামী লীগের পতন দেখে শিক্ষা নেওয়া উচিত। বরিশালের মুলাদি রহমতপুর মহাসড়কের পীরগঞ্জ ফেরিঘাটে সরকারি নতুন ১৩০০ বইসহ আব্দুর রহমান কাজী নামে একজনকে আটক করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই সংস্থার কর্মকর্তারা। বরিশাল জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি মুলাদি মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরী শফিক মাহমুদ সহযোগিতার রেন্ট্রিতলা এলাকার গুদাম থেকে বইগুলো ক্রয় করেন। বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বান্দরবানে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার বান্দরবান জেলার জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবু সাইদ মুক্ত মঞ্চে আলোচনার সভা অনুষ্ঠিত হয়। জেলার জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস শুকুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন জেলার শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ আজম। আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার জেলার বড় মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভ মিছিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ইমরান হোসেন তুহিন, নোয়াখালী জেলার সংগঠক ইয়াসিন আরাফাত, তাহসান হাবিব, কাজী মাইনুদ্দিন তানভীর সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বি ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২রা মে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সময় পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাভাবী প্রবীর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম আখন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুষ্টিয়া চৌরহাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শ্রমিকদের অধিকার, ঐক্য এবং কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌরহাস সাব অফিসের প্রধান নাজিম উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সংগঠনের প্রতিষ্ঠাতা আইন উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত চক্রবর্তী। ভাঙ্গা কুয়াকাটা মহাসড়কের 4 লেন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শহরের চৌরাস্তার মহাসড়কের পাশে এই কর্মসূচি পালিত হয়। এতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, পটুয়াখালী ফোরামের সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম কায়সারি, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন, জাতীয় নাগরিক পার্টি নেতা গাজী স্বপন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় দৌলতদিয়া ঘাটে অবৈধ বালু মাটি উত্তোলন এবং বিক্রি, ড্রেজার স্থাপন এবং চাঁদাবাজির প্রতিবাদে গোয়ালন্দ উপজেলাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা আগামী 7 দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গোয়ালন্দ উপজেলা থেকে প্রত্যাহারের আলটিমেটাম ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া পৌরসভার 1 নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের একমাত্র ঐতিহ্যবাহী খেলার মাঠে ভূমি অফিস নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে মানববন্ধন অবস্থান কর্মসূচি পালিত হয়েছে স্থানীয় ক্রীড়াপ্রেমী জনতা। শুক্রবার দুর্গাপুর টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় কয়েকটি ক্রীড়া সংগঠন। মানববন্ধনে সাবেক সেনা সার্জেন্ট শফিকুল ইসলাম স্বপন, মাদ্রাসা শিক্ষক মুফতি ইব্রাহিম বিন হান্নান, সগির আহমেদ, ইমন ভুইয়া, জাহাঙ্গীর মিয়া, আলম মিয়া উপস্থিত ছিলেন। যশোরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা স্মারক ও প্রায় 200 জন ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে বসুন্দিয়া শিক্ষকদের আয়োজনে বসুন্দিয়া মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক আজহরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও যশোর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুন্দিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তারুল আলম। চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যাচ 94 বিডির ফ্রেন্ড ফেস্টিভ্যাল 2025। নগরীর জিএসসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে প্রায় 1,500 সদস্য অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এ সময় ব্যাচের আহ্বায়ক সাইফুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোর্শেদ হোসাইনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক জাহিদুল হাসান, সেলিমউদ্দিন মানিক, আরিফে জামান সহ অন্যরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। খুলনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 2005-06 ব্যাচের আয়োজনে পুনর্মিলনী উপলক্ষে র্যালি, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার র্যালি শেষে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের হল রুমে অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডক্টর এস.এম. ফেরদৌস। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক অবসরপ্রাপ্ত বীজ প্রত্যয়ন কর্মকর্তা অশোক কুমার শর্মা, খুলনার অবসরপ্রাপ্ত আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা বুদ্ধদেব সেন, ভোলা স্থলবন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক কাজী শাহনেওয়াজ, খুলনা সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা রুবায়তারা। কুমিল্লার চান্দিনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলা ও দাউদকান্দি উপজেলা শাখার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা নির্ধারণের পর সময় পেরিয়ে ট্রাইব্রেকারে যায়, সেখানে 5-4 ব্যবধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চান্দিনা উপজেলা জয়লাভ করে। নিজামুল আহসান পাপনের সভাপতিত্বে প্রধান আকর্ষণ ও প্রধান আলোচক ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, উপজেলা এলডিপির সভাপতি শামসুল হক মাস্টার, আবুল কাশেম অফিস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।